ইতিহাসের অসম্ভব মঞ্জিলে পদার্পণ করছে জামাত। আপনারা শুনলে খুশি হবেন এবং যারা বুঝে জামাত শিবিরে তাদের মধ্যে খুশির বন্যা। বিএনপির ঘোষণায় জামাত খুশি। হ্যাঁ, বিএনপি জুলাই সনদ নিয়ে জাতির সাথে প্রতারণা করছে, গণভোটের সাথে গাদ্দারি করছে, অনেক কিছুই আছে, দ্যাটস ডিফারেন্ট। বাট কিছু ভালো দিক তো আছে, সেই ভালো দিকগুলো জামাতের সাথে মিলে যাচ্ছে। এখন পর্যন্ত জামাতের ইন্টারেস্ট বিএনপির ইন্টারেস্ট প্রায় সেম। দেখেন, জামাত প্রতিশোধ পরায়ণ কোনো দল নয়। প্রতিশোধ নেওয়া জামাতের পক্ষে সম্ভব নয় এবং প্রতিশোধের রাজনীতি জামাত করে না। এবং এটা একটা জামাতের ঘাটতি। রাজনীতি করতে হলে আপনাকে সিভিল সোসাইটি প্রতিষ্ঠিত করতে হবে, আপনাকে যুব উইং লাগবে যার মাধ্যমে আপনি পাওয়ার পলিটিক্স করবেন। এগুলো জামাতের মধ্যে নাই। বরং জামাত ধর্ম চর্চা করে, আর ধর্ম মানুষকে বিনয়ী করে, উদার করে, নরম করে। তো জামাত বিনয়ী, নরম, উদার, যার ফলে বাংলাদেশের রাজনীতিতে পুরোপুরি ফিট নয়। আর ফিট নয় বলে আমরা দেখেছি যে জনগণ ভোট দিয়েছে জামাতকে, ক্ষমতায় এসেছে বিএনপি, আর জামাত সেই ভোট রক্ষা করতে পারলো না। আসলে ধর্মভিত্তিক রাজনীতির সফলতা এর চাইতে বেশি কঠিন। তবে আশা করি তারপরও জামাত অদূর ভবিষ্যতে ক্ষমতায় আসবে। জামাত ধর্মচর্চা করে বলে তারা প্রতিশোধ নিতে পারে না। দেখেন, একটা সহজ হিসাব মিলান। গত 15 বছরে জামাতের উপর যে ভয়ানক নির্যাতন হয়েছে, জামাত নেতাদের যে ফাঁসি দিয়েছে, ছোট্ট ছোট বাচ্চা শিবিরের ছেলেদের গুলি করে হত্যা করেছে, তাদের চোখ উপড়ে ফেলেছে, তাদের পুলিশের গাড়ির চাকার নিচে ফেলে পিষ্ট করেছে, গুলি তাদের পায়ে ঠেকিয়ে গুলি করেছে, পেটে ঠেকিয়ে গুলি করেছে, বুকে গুলি করেছে। কি বিভৎসতা, কত গুম! এটা আধুনিক যুগে এরকম কোনো অমানবিকতা হতে পারে না। তো দর্শক, জামাত চাইলে এবং জামাতের জেল খাটে নাই এমন কোনো লোক নাই, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী। জামাত চাইলে এবং জামাতের যারা মিছিল করতো, আল্লামা সাঈদীর রায় সহ বিভিন্ন জায়গায়, একদম ইউনিয়ন পর্যায়ে জামাতের শিবিরের লোকজনেরও অনেকের গায়ে হাত দিয়েছে আওয়ামী লীগ। তো তখন শিবিরের থানা সভাপতিরা বা অনেকে লিখে রাখতেন যে একদিনের প্রতিশোধ নিব। কিন্তু সেই 5 আগস্ট কিন্তু সেই সুযোগ ছিল। 5 আগস্ট, 6 আগস্ট, 8 আগস্ট, এমনকি 5 আগস্টের পর পুরো 1 বছর জামাত চাইলে আওয়ামী লীগের যারা যারা জামাতের উপর নির্যাতন করেছে তাদের প্রত্যেককে ধরে কড়ায় গন্ডায় হিসাব মেটাতে পারত। কিন্তু আমির জামাত 5 আগস্টের আগেই আওয়ামী লীগ আমলেই বলে দিয়েছেন যে আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা কোনো প্রতিশোধ নিব না। কারণ ধর্ম মানুষকে এটাই শিখায়, যেহেতু জামাত ধর্ম মানে তাদের পক্ষে প্রতিশোধ নেওয়া সম্ভব নয়। কিন্তু প্রতিশোধ স্পৃহা সবার মধ্যেই কাজ করে। তাদেরও মন চায় যে আমাদের নেতাদের হত্যা করেছে, যারা নির্যাতন করেছে এবং এই পরিস্থিতির জন্য যারা দায়ী, তাদের বিচার আমরা করব, তাদের প্রতিশোধ নিব। কিন্তু ওই ধর্ম চর্চার কারণে প্রতিশোধ নেওয়া সম্ভব নয়। এবং জামাত প্রতিশোধ না নিলেও, নিতে না পারলেও, বিএনপি একটা প্রতিশোধের খেলা শুরু করেছে, যেই প্রতিশোধের খেলা জামাতের শত্রুদের বিরুদ্ধে যাচ্ছে। বিএনপি স্পষ্ট করে বলেছে যে তাদের বিচার করা হবে, কেউ এড়াতে পারবে না। বিএনপির এটা ইমোশনাল সাথে জড়িত, কারণ এই 111 সরকার আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ভয়াবহ নির্যাতন করেছিল। অতএব নির্যাতন তো শুধু যে পিটিএস সেনা, পুরো সরকার ব্যবস্থা এর সাথে জড়িত, পুরো রাষ্ট্রযন্ত্র এর সাথে জড়িত। হাতে 111 সরকারের সময় যারাই আকাম করেছে কেউ ছাড় পাবে না। এতেই জামাতের প্রতিশোধ হয়ে যাবে, এতেই জামাত খুশি। তো সব সময় জামাতের নিজেদের প্রতিশোধ নেওয়া লাগে না, জামাতের পক্ষ থেকে প্রতিশোধ হয়ে যায়। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন, তাদের কেউ বোবা হয়ে গেছে, কেউ পাগল হয়ে গেছে, কেউ মাথা খারাপ হয়ে গেছে, কেউ এমন রোগের সম্মুখীন হয়েছে পৃথিবীতে এর চাইতে কোনো কষ্ট হয় না, কেউ তার সন্তানরা তাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। মানে দুনিয়ায় ভয়াবহ শাস্তির মুখোমুখি হয়েছে। তো জামাত কিন্তু প্রতিশোধ নেয়নি, প্রতিশোধ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এটা জামাতের উপর একটা আল্লাহর সাহায্য বলা যায়। কিন্তু এখন বিএনপির কারণে জামাতের প্রতিশোধ অটো হয়ে যাচ্ছে, জামাত আলহামদুলিল্লাহ বলতে পারছে। দর্শক, আসল খবর এখন আসেনি। এই যে বিএনপি 111 খলনায়ক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ অবসরপ্রাপ্ত, তাকে গ্রেপ্তার করেছে। এরপরে আরেক
ডিজিএফআই সাবেক মহাপরিচালককে গ্রেপ্তার করেছে, সাবেক এক ডিআইজি কে গ্রেপ্তার করেছে। তার মানে 111-এর সময় 111-এই কিন্তু জামাত নেতাদের ফাঁসির বীজ বপন করেছে। 111-এর সময় সবকিছু ঠিক হয়েছে, ভারতের সাথে চুক্তি, ভারত এই করবে সব 111 সরকারের সময় হয়েছে, এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে জামাতকে 2টা সিট ধরিয়ে দেওয়া হয়েছে। সেই 111 সরকার জামাতের উপর যে 15 বছরের স্টিম রোলার অত্যাচার নির্যাতনের, তার জন্য দায়ী। অতএব 111 সরকারের সাথে যারা জড়িত এবং এগুলো কুশীলব বা খলনায়ক যারা, তাদের প্রতিশোধ নেওয়ার একটা স্পৃহা জামাতের মধ্যে আছে, শিবিরের মধ্যে আছে। কিন্তু ওই যে ক্ষমা করে দিয়েছে বা পাওয়ার পলিটিক্স করে না, অতটা বোঝেও না, অথবা জামাত তো ক্ষমতায় না, চাইলেও যে প্রতিশোধ নিতে পারবে এখন তা না, 5 আগস্টের পর পারত। তো দর্শক, কিন্তু বিএনপির ঘোষণা দেখেন, এই যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ বা ডিজিএফআই বা ওই সাবেক ডিআইজি এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এরাই জামাতের উপর নির্যাতন করেছিল, এরাই তারেক রহমানের উপর নির্যাতন করেছিল। যেহেতু বিএনপি জামাত তখন জোট ছিল, তারেক রহমান এসে এদেরকেই ধরছেন, এতেই জামাত খুশি। প্রেস ব্রিফিং এ চিফ প্রসিকিউটর বলেছেন, ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর, 1/11 সময় মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার করা হবে। ইতিহাস কিভাবে রিপিট হয় দেখেন। 1971 সালের গণহত্যাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ সাজিয়ে 1971 সালে গণহত্যা হয়েছে, ইটস ট্রু, কিন্তু জামাত নেতারা জড়িত ছিল, ইটস ফলস। তো মিথ্যা নাটক সাজিয়ে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। সে 71 গণহত্যার ইস্যু ডেট, যদি এটা নিয়ে অপরাজনীতি করার চেষ্টা এখনো চলছে। এরপরে 24-এর গণহত্যা খুব আলোচিত হয়েছে। 24-এর গণহত্যাকারীদের বিচার হচ্ছে, যদিও এখন কোনো অগ্রগতি নেই। বিএনপি ক্ষমতা আসার পর সবকিছু থমকে গেছে, যদিও কিছুটা বিচার দৃশ্যমান হয়েছে। তো মানবতা বিরোধী অপরাধ বলতে আমরা 71 এবং 24 এই দুইটাকেই পাই, এবং এই দুইটা ঘটনারই বিচার ট্রাইব্যুনালে করার যোগ্য। কিন্তু এখন 111 সরকারের বা 111-এর সাথে যারা জড়িত ছিল 2007 সালে 8 সালে, তাদের বিচার করা হবে এই ট্রাইব্যুনালে, এবং এটাকেও বিএনপি সরকার মানবতা বিরোধী অপরাধ বলছে। এটাই হচ্ছে একটা নতুন ইতিহাস। এর মানে জামাত মানবতা বিরোধী অপরাধ করেছে, আওয়ামী লীগ দুধের ধোয়া, এটি তো শুনে আসছেন 71 কেন্দ্রিক ন্যারেটিভ। কিন্তু না, জামাতের উপর যে নির্যাতন, সেটাও এক প্রকার মানবতা বিরোধী অপরাধ, তার বিচারও বাংলাদেশের ট্রাইব্যুনালের হয়। এটাই হচ্ছে এই বিএনপির ঘোষণা তাৎপর্য, যে 111-এর সাথে 111 সময় মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার করা হবে। এর মানে 111 সময় মানবতা বিরোধী অপরাধীরা মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা ছাড় পাবে না। তো জামাতের উপর নির্যাতন যারা করেছে, তখনকার সময় কিন্তু মাওলানা নিজামী, আলী হাসান মুজাহিদ এদেরকে জেল খাটানো হয়েছিল। অতএব মাওলানা সাইদির ওয়াজ করতে দেওয়া হয়নি, আরো নানান নির্যাতন করেছে, তার বিচার হবে। এবং এই বিচার হলে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত করে যদি বিচার করা হয়, তাহলে যারা জামাত নেতাদের হত্যা এবং গত 15 বছরের ভয়ঙ্কর অত্যাচার স্টিম রোলারের বীজ বপন করেছিল, তাদেরও বিচার হবে, তারাও বিচারের আওতায় আসবে ডেফিনেটলি। এবং তারা আসছে অলরেডি, এই জেনারেল মাসুদরাই এই কাজ করেছেন, অলরেডি ধরা পড়ছে, এবং ধরা পড়ছে ডিজিএফআই প্রধান হন, সাবেক ডিআইজি হন, আর যাই হন, কেউ বসতে পারবে না। আমাদের খারাপ লাগবে, আমরা হাজার হাজার ঘন্টা তাদের জন্য টকশো করে বিগত 10-12 বছর আমরা কষ্ট করেছি। এখন আমরা যখন এই কথা বলি, তখন আবার বিএনপির বন্ধুদের খারাপ লাগে, তারা আমাদেরকে ওইভাবে আমাদেরকে ইয়ে করে, ট্রিট করে, গুপ্ত জামাত, আবার গুপ্ত জামাত, গুপ্ত দল। কিন্তু এই কারণে অনেক দুঃখে পড়ে আজকে আমি এটা দিলাম, আবার একটু দেখান। এই যে আমি ফোর্স দিলাম যে না, আমি তো আপনাদের চাকর না, কোন দলেরই চাকর না এখন পর্যন্ত। আগামীকালকে কি হবে সেটা আমি জানি না। এই যে আমি একটা কৈফিয়ত দিলাম, আমি একটা ব্যাখ্যা দিলাম, হ্যাঁ, যে আমার কাজ হচ্ছে রাজনীতির একজন কর্মী হিসেবে, নগণ্য কর্মী হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি তৈরি করার একজন কর্মী, নগণ্য কর্মী। আপনি আমাকে বিএনপির সাথে মিলাচ্ছেন কেন? বিএনপির কথা আমার কথা তো এক হবে না। তখন যেরকম আওয়ামী লীগের কথা আমাদের কথা এক হয় নাই। এখন আমরা যেটা বলতে চাই, এটা বিএনপির ভালোর জন্য বলতে চাই, বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তির পক্ষে বলতে চাই। কিন্তু এটা নিয়ে যত খেলছেন, এই যে সংবিধানের যতটা রফালা জফালা বাইর হচ্ছে, তত বের হচ্ছে না। যেমন আপনি বলছেন, এই যে ওনারা বললেন যে সংবিধানের বাইরে এক কুয়া যাবে না, আমরা যাইয়েন না। তাহলে আপনি দেখেন, এই যে সুপ্পু সংবিধান ভঙ্গ করে উনি সেদিন বললেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, ঐতিহাসিক ভাবে এটাই তো সত্য। কিন্তু আওয়ামী লীগ তো এই জায়গাটা সংবিধানে রাখে নাই।
আওয়ামী লীগ তো সংবিধানে লিখে রাখছে শেখ মুজিবুর রহমান হলো স্বাধীনতার ঘোষক এবং জাতির পিতা। তাহলে আপনি যে ওই জায়গায় মানলেন, তাহলে তো আপনার ওই রাষ্ট্রপতি যেটা করতো, রাষ্ট্রপতি নিজে কিসের সংবিধানের রক্ষক, সে তো সংবিধান ভেঙে দিছে। তাহলে সে তো বলতে পারতো যে না, আমি এটা এখনো বলতে পারতেছি, যেটা একজন ইউনো এক ভদ্র মহিলা তিনি সে সাহসটা করেছিলেন যে আমি তো এটা অস্বীকার করি না, এটাতে ঐতিহাসিক ভাবে সত্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি বীরুত্তম এবং সেক্টর কমান্ডার, উনি প্রথম রিভোল্ট করেছিলেন। কিন্তু এটা তো সংবিধানে নাই। কিন্তু ওটা সংবিধানে নাকি, সংবিধান যখন হয়ে আসবে আমরা বলতে বাধ্য এবং স্বাচ্ছন্দ্য বোধ করবো। এখন বিনিময়ে কি হলো, আপনি তাকে স্ট্যান্ড রিলিজ করে দিলেন। বলেন আপনি তাহলে পরিবর্তনটা কোথায় হলো? তাহলে আওয়ামী লীগের যে সেন্টিমেন্ট বা যে ধারা, যে ধারক, যে বাহক, একই নৌকা একই ধারক বাহক যখন বিএনপি উঠে যায়, আমরা যাদেরকে নিয়ে এতদিন গর্ব করতাম তারা উঠে যায় এবং তাদের তৃণমূলের মনের কর্মীদের মনোভাব বোঝার চেষ্টা করেন। এই যে আজকে দুইজনকে বহিষ্কার করছে, দুইটা ছাত্র দল, তারা গণভোটের পক্ষে বলার কারণে, এটা কোনো কথা? এটা কোনো কথা? কারণ তারা তো দলের যে নীতিটা ছিল সেই নীতির পক্ষে, তো তখন ওনারা বলতো যে না, প্রকাশ্যে বলে দিতেন যে না, আমরা এই গণভোট মানি না, আমরা হ্যাঁ ভোট মানি না। সমস্যা তো ছিল না। আপনি এই চতুরতার আশ্রয় নেন, এইটা অপরাধ না। আর কেউ যদি রাজনীতি করার জন্য রাজনৈতিকভাবে নিষিদ্ধ থাকার কারণে সে যদি গুপ্ত থেকে রাজনীতি করে, সেটা অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যায়। তো জনগণ এবং একটা বাচ্চা শিশুও তো এটা বোঝার মতো ক্ষমতা আছে। আপনি যখন ওরা বাঁচতে পারতেছে না, তাদেরকে দলগতভাবে নিষিদ্ধ করছে, বিএনপি কে তো নিষিদ্ধ করে নাই, বিএনপি কে তো রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে নাই, তারপর তাদের নিবন্ধন তো নির্বাচন কমিশন থেকে বাতিল করার সাহস আওয়ামী লীগ দেখায় নাই। কিন্তু জামাতের তো বিরুদ্ধে তো তারা তা করছে। জামাতের বিরুদ্ধে তা করার কারণে জামাতকে অবশ্যই আন্ডারগ্রাউন্ডে যেতে হয়েছে, এবং এটা তখন আমরা তখনও বলছি যে জামাতকে এটা করা মানে জামাত আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া। তো জামাত আন্ডারগ্রাউন্ডে গেছে, আন্ডারগ্রাউন্ডে যাইতে হলে যতগুলো পার্টি করতে হয়, যেভাবে কৌশল অবলম্বন করতে হয়, এটা তো বিএনপির ভিতরে অনেক গেরিলা যুদ্ধ, মুক্তিযুদ্ধে যারা আছেন, যেমন আমাদের সাদেক হোসেন খোকা ভাইরা, ওনারা মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন রকমের মানে ছদ্মবেশের ইয়ে নিতেন না, এটা প্রত্যেক জায়গায় এটা স্বীকৃত। কিন্তু আপনি যে অপকৌশল নিলেন, আপনার ব্যাখ্যাটা কি? আপনি কেন সেদিন এই কথাটা বললেন? কেন আপনি আপনার অবস্থা পরিষ্কার করতে পারবেন? হারিস চৌধুরী তো গুপ্ত অবস্থায় মারা গেল, হারিস চৌধুরী এলেন, কিন্তু আপনি তো আজকে ওনাদের কথা তো মনেই নেই আপনার। এই যে আপনি গুম আধ্যাদেশ যেটা জারি হলো, আপনি ওইটাকে মানে বাতিল করছেন, ওইটাও এখন সংসদে উঠাচ্ছেন না, বাতিল না, আপনি এখন উঠাচ্ছেন। আজকে মানে আসবে তামিনা, আজকে দেখেন ভাবি বলতেছে যে আমার স্বামীটা কোথায়, আমি সংসদে এটা জানতে চাই। তাহলে বিএনপির এত এত নেতা গুম হলেন, এখন সেটা আমি বুঝতেছি যে ভাবি বলতে ইলিয়াস আলী সাহেবের স্ত্রী, ইলিয়াস আলী পত্নী, উনি আজকে পার্লামেন্টে বলেছেন গুমের বিষয়টা, যে আমার স্বামী কোথায় গেছে। তো উনি যখন এটা শুনে যে দলগতভাবে এই অধ্যাদেশটা এক মুহূর্তে পাশ হচ্ছে না, পরে হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু আগামী কালকের মধ্যে তার হচ্ছে না, তো এটা তো ওনার হৃদয়ে একটা কান্নার সৃষ্টি। তাহলে এইটাতে যে ভারতের একটা নির্লক্ষ্য ছিল, কারণ ইলিয়াস আলী সাহেবকে গুম করছে কে? ভারত। তাহলে ভারতে যে গুম করছে, এই কারণেই এই ভাবের নমিনেশন পাইতে এত বেগ পাইতে হয়েছে, আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। আপনি দেখেছেন আমি ভাবির জন্য কতটুকু আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমি যুদ্ধ করেছি, নাহলে তো ওরা যুদ্ধ করার কথা না। আজকে বুঝতেছেন যে ওরা যুদ্ধ করার কারণটা কি? কারণ ভারত চায় নাই যে ইলিয়াস আলীর পত্নী সেখানে রিয়া হোক, যার কারণে যারা ভারতের পারপাস সার্ভ করেছে লন্ডনে থেকে, কি করছে আল্লাহ জানে, তাকে নিয়ে ওনার প্রতিপক্ষ বানাই দেওয়া হয়েছে, তাকে উপদেষ্টা বানাই দেওয়া হয়েছে। তাহলে আপনার দেখেন, তাহলে ওনার আসল চ্যালেঞ্জ হওয়ার তো কথাই না। আমি তো বলছি ওনাকে নমিনেশন বাসায় নিয়ে দিয়ে আসার কথা, আমি তো এত শক্তভাবে সেটার অবস্থা নিয়ে। আমার তো মনে হয় এই ইলিয়াস আলী পত্নীর পক্ষে প্রথম আপনি অনলাইন মিডিয়াতে ঝড় তুলেছিলেন যে তাকে তার মনোনয়ন পেতেই হবে। অবশ্যই আমি এই জিনিসগুলোকে অনেক অনেক বারবার আমি জোর, আজকে উনি কেন এটা বলে নাই, আজকে মানুষ সেটা বুঝবে যে কেন সেদিন আমরা আপনার টক শোতে বিভিন্ন শোতে এই কথাগুলো আমরা তুলে আনছিলাম। আজকে মানুষ সেটা অঙ্কে মিলাবে, 2 2 4 মিলাবে। আপনি দেখেন কেন নমিনেশন পাইতে মুশকিল, কারণ আজকে যারা যখন গুম অধ্যাদেশ এটাকে মানে আপনার ইয়ে করতে গড়িমসি করে, আর এটা তো নির্দ্বিধায় চলে যাওয়ার কথা, আপনি এটা করতে চান কেন? আমি খুবই অবাক হয়েছি আমি আসলে। পলাশ ভাই, কারণ কি একটু বলেন তো, মানে বিএনপি কি পাগল না? ওটাই আর কি, মানে হয়তো কোনো কিছু ভর করছে মাথার উপরে, হ্যাঁ, মানে হয়তো কোনো কিছুর মানে একটা নির্দিষ্ট সময়সীমা আছে,
নির্দিষ্ট ওই সময়সীমাটা একভাবে পার করতে চায়, কিছু একটা এটার ভিতরে আছে যেটা হয়তো আমরা জানি, কিন্তু হয়তো এগুলো এখনই মিডিয়া বলার মতো সময় আসে নাই। সময় আসবে নিশ্চয়ই, সেটা আমরা বলবো। কিন্তু আমার কথা হচ্ছে আমাদেরকে আর একটু দেখতে হবে, দেখছি। কিন্তু আপনি যেটা বলছেন এটা তো স্বাভাবিক, কমন সেন্সের বিষয়। যেমন আপনি মানে বিচার বিভাগ স্বাধীনতা নিয়ে আপনি কথা বলেন নাই, একত্রিত হতে নাই, তো আবার সেই সাথে বিচার বিভাগ স্বাধীনতা সে আদাদেশ আপনি মানে রহিত করতে চান কেন, সংশোধন করতে চান কেন? সেখানে একটা শব্দ লেখা দিচ্ছে যে সরকার যদি উপযুক্ত মনে করে, এটাই তো নিয়ন্ত্রণ। সরকার যদি কাউকে উপযুক্ত মনে করে বিচারপতি হিসেবে সুপারিশ করতে পারবে, তাইলে কেমন হইল? আর তাহলে আর স্বাধীন সচিবালয় হয়ে লাভ হলো কি? আবার আপনি সব বলে যদি একটা অক্ষর যদি রেখে, তাহলে তো ওই শব্দটা পরিপূর্ণ হলো না। তাহলে আপনি কুমির লিখতে কুমি র দিলেন না, তাহলে কুমি হবে এটা। এই যে চতুরতার অংশ নেওয়া, আমি এটা বুঝতে পারছি। এবং তারেক রহমান সাহেব যে ব্যক্তিত্ব ধারণ করেন আমরা দেখি, তো ওনার কি একবারও কি মনে হচ্ছে না যে এটার কি জানি বলে, আমি এই যে মানুষ এই কথাগুলো বলতেছে, আজকে আপনি যার কথা বলেন মাসুদ, যে কথাটা বলে, এই যে কথাটা শুনতে হয় যে আমরা রক্ত দিয়েছি বলে আপনারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, কেমন লাগে আপনি আমার বলেন? আব্দুল হান্নান মাসুদ। আর না, আব্দুল হান্নান মাসুদ হলো নোয়াখালী 6, এটা হলো আমাদের ওই বাউফলের ও যে শফিকুল ইসলাম মাসুদ। হ্যাঁ, শফিকুল ইসলাম মাসুদ, সেও বলেছে, ইও বলেছে। হ্যাঁ, তো এই যে কথাটা সত্যিতে, এই কথাগুলো তো ওনাদেরকে আরো শুনতে হবে, কারণ উনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশ জয় করেছেন, দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, মাঝখানে আর কোনো ইতিহাস নেই। মানে ওনার সরাসরি প্র্যাকটিক্যাল আর কনভারসেশন নাই বাংলাদেশের সাথে। তাহলে এই যে মানে ধরেন উনি বিদেশ থেকে অনেক অবদান রেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখেছেন, কোনো সন্দেহ নাই। এগুলো নিয়ে আমরা বিতর্ক করবো না, করবো না, করিও না। কিন্তু কথাটা হলো যে কি, আপনাকে কোন প্রেক্ষাপটে আপনি বাংলাদেশে এসেছেন, কোন প্রেক্ষাপটে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, এই জিনিসগুলো তো ওনাকে ভাবায়, আমি মনে করি ভাবায়, উনি ভাবেন। কিন্তু যারা এটা করতেছে, এই চতুরতার অংশ নিচ্ছে, তারা কেন নিচ্ছে? এই যে প্রশ্নগুলো আপনারাই তো তৈরি করে দিচ্ছেন। বাংলাদেশের আগে আপনি কখনো শুনেছেন গ্রেজেট করে কেউ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে আরেকজন প্রধানমন্ত্রীর দায়িত্ব দিবে, এরকম কোন মানে নজির বাংলাদেশে আছে? আপনি গুগলে সার্চ দেন, চ্যাট জিপিকে জিজ্ঞাসা করেন, আমি তো জিজ্ঞাসা করছি, করার চেষ্টা করছি। নাই, হাসিনা ওই সিনিয়র যে, সে চালা যেত, আর নাহলে ইলেকট্রনিক সাইন করতো। এই কথা আসলো কেন? আচ্ছা, আসছে, এটা আপনি অলিখিত ভাবে বলেন, আপনার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, যে ঠিক আছে, এটা আবার গেজেট হতে হবে কেন? কেন গেজেট হতে হলো?